নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 7টা। আর এই 7টার সময়তে এত পরিমাণে রোদের তেজ আপনারা আশা করছি দেখে তো বুঝতেই পারছেন। আর সেই সাথে সাথে প্রচণ্ড পরিমাণে গরম। সেই জন্য ভাবলাম সকালবেলা আগে গাছগুলোকে স্নান করিয়ে দিই। তার কারণ আমরা তো ভিতরে থাকবো, কিন্তু গাছগুলো এই রোদের তেজটা কিন্তু সহ্য করতে পারবে না। একটুখানি গোড়ায় গোড়ায় জল, ওপরে ওপরে জল ছিটিয়ে দিলে ওদেরও ভালো লাগবে। সকালবেলা কিন্তু যে সমস্ত টুকিটাকি বাসি কাজকর্মগুলো ছিল সেগুলো মোটামুটি সেরে নিয়েছি। সেরে নিয়ে এবার পিছন দিকটা একটুখানি গাছগুলোতে জল দিলাম। তারপরে এই যে এখানটা একটুখানি ধুয়ে পরিষ্কার করে দেব। তার কারণ হাজব্যান্ডের কিন্তু স্নান হয়ে গেছে। আর এখন কিন্তু তুলসী মাতাকে এই নিচে নিয়ে এসে রেখেছে। ছাদে এত পরিমাণে রোদের তেজ, মানে তুলসী মাতা যেটা পুরনো ছিল সেটা তো শুকিয়েই গেছে, আবারও নতুন করে একটা ছোট চারা লাগিয়েছে, সেই জন্য কিন্তু এই দিকটাতে এনেই রেখে দিয়েছে। তারপরে এই তো মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই যে কালকে বিকালবেলা জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু সকালবেলা মিলে দিয়েছিলাম, আর এখন মোটামুটি শুকিয়ে গেছে। তো এরপরে এবারে সুন্দর করে বিছানাটাকে টান টান করে গুছিয়ে দেব। হাজব্যান্ডকে কিন্তু এরই মধ্যে রুটি আর একটা ডালের সবজি বানিয়ে দিয়ে দিয়েছি। ও অলরেডি ডিউটি বেরিয়ে গেছে। তারপরে যথারীতি প্রতিদিনের মতো আবারও কিন্তু কাজে লেগেছি। আর এই তো সবার প্রথমে একটুখানি রুমটাকে গুছিয়ে নেব, আর বেডটাকেও একটুখানি সাফ করে টান টান করে বিছানাটাকে গুছিয়ে নেব। সবার প্রথমে কিন্তু ওই যে বেডের মাথাটা এত পরিমাণে ধুলো পড়ে, আর যেমন ডিজাইন আছে না, ডিজাইনের খাঁজে খাঁজে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। ওই যে হ্যান্ড ডাস্টারটা দেখলেন, ওটা কিন্তু সত্যি করে খুবই কার্যকারিতা। ওইটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। হালকা হাতে প্রতিদিন একটুখানি করে ডাস্টিং করে নিলেই কিন্তু একদম ক্লিন হয়ে যায়। তারপরে এই তো বালিশগুলো আর ট্যাডিটাকে জায়গা মতো রেখে দিয়ে সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে নিলাম। তারপরে এবারে কিন্তু এখনও অনেক কাজ রয়েছে। মাছওয়ালা ভাই এসেছিল, মাছ দিয়ে গেছে। সেই মাছটাকে এখনও কেটে বেছে তৈরি করতে হবে। চলুন আগে মোটামুটি বিছানাটা টান টান করে তো গুছানো হয়ে গেল। এবারে জামা কাপড়গুলো কিন্তু হাত ভাঁজ করে নেব, না হলে ফেলে রেখে দিলেই জানেন সেই কাজটা কিন্তু আলসি লেগে যায়। পরে আর করতে ইচ্ছা করে না, মনে হয় এই করব, আবার মনে হয় পরে করব, এরকম মনে হয়। সেই জন্য একটু বসে না দাঁড়িয়ে একদম কিন্তু হাত কাজগুলো সমস্তটা কমপ্লিট করে গুছিয়ে নিচ্ছি। আর সমস্ত কাজ টাইম বাই টাইম করে নিলে কি হবে, আমরাই কিন্তু পরে একটুখানি টাইম হাতে পাবো। সেই সময়টাতে আবারও অনেক রকম কাজ থাকে। যেমন ধরুন বাড়িতে একটু আধটু ডিআইওয়াই কাজ করি, তারপরে এডিটিংয়ের কাজ থাকে, তারপরে মেয়েদেরকে পড়ানো থাকে। সত্যি কথা বলতে সকাল থেকে যে রাত কিভাবে হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। যেই থেকে এই ব্লগিংয়ে এসছি না, সেই থেকে যেন সময়ের কিভাবে যে দিন থেকে রাত হয়ে যাচ্ছে সেই সময়গুলো বুঝতে পারছি না। আগেই কিন্তু এই সময়গুলো কাটতেই চাইতো না, এত বোরিং লাগতো, নিজেকে বিরক্ত লাগতো। কিন্তু এখন দেখুন আছি তো প্রতিদিন বাড়িতেই, আর বাড়িতেই এই ব্লগিংয়ের মাধ্যমে আপনাদের সাথেই ছোট কাজকর্মগুলো প্রতিদিনই শেয়ার করছি। আমাদের মনটাও কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আপনারা যে সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, তেমন কিন্তু কাজের প্রতি এনার্জিটাও খুব ভালোভাবে হয়। তো যাই হোক, মোটামুটি আপনাদের সাথে বকবক করতে করতে জামা কাপড়গুলো গোছভাজ করে আলমারিগুলোকে একটুখানি ঝেড়ে পুছে নিলাম। তারপরে এবারে ঝাড়ু লাগিয়ে পোছাটাও কিন্তু লাগিয়ে দেব। সকালবেলা পুরো বাড়িটা সুন্দরভাবে ঝাড়ু লাগালেও কিন্তু দেখবেন এই সমস্ত রকম টুকিটাকি কাজকর্মগুলো করার পরে অনেকটা পরিমাণে নোংরা হয়ে যায়।
তারপরে বন্ধুরা যেই থেকে এই হোয়াইট কালারের টাইলসটা লাগানো হয়েছে সেই থেকে তো মোটামুটি আপনারা বলতে পারেন ঝাড়ু আর পোছা দিনের মধ্যে যে কতবার লাগাতে হয় আমাকে তার কোনো ঠিক নেই। আবার বিশেষ করে এই সময়টা এখন তো মেয়েটার ছুটি, মানে বড় মেয়েটা তো বড় হয়ে গেছে, ততটা নোংরা করে না, ও বুঝে গেছে জিনিসটা যে মায়ের কষ্ট হয়। তো কিন্তু ছোট মেয়ে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে, আর এখানে জল ঢেলে দেয়, ওইখানে কাদা পা, ওখানে মানে নোংরা নোংরা ভরে দেয়। ওর পেছনে একটুখানি কিন্তু এক্সট্রা করে খাটতে হয়। তো যাই হোক, তারপরেতে পোছা লাগিয়ে দিয়ে জানলার পর্দাটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে তারপরে চলে এসেছি আবারও দুপুরবেলা রান্নাবান্না করতে। ওই যে বললাম মাছ এসেছে, মাছটা এর মধ্যে কিন্তু কেটে নিয়েছি, কেটে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর তারপরে সেই ফাঁকেতে আমি একটুখানি পটল ভাজি করব আর একটুখানি আমের ডাল করব। আর আমগুলো কাটতে যেয়ে দেখলাম আমগুলো পেকে গেছে, কিন্তু ওই পাকা আম দিয়েই ডাল করতে হবে, তা না হলে আবার রাত্রেবেলা অশান্তি শেষ থাকবে না। অশান্তি বলতে হাজব্যান্ডের মনটা দুঃখী হয়ে যাবে, তার কারণ সেই বলে গেছিলো আজকে আম দিয়ে টকের ডাল করো। তারপরে ওই যে যদি বলি আমগুলো পেকে গেছে তাহলে বলবে খাবে না, যদি পাকবে না তো কি হবে। আচ্ছা বলুন তো, প্রতিদিন দিন কি আর এইরকম মানে একটা জিনিস কি প্রতিদিন দিন ভালো লাগে? আম দিয়ে টকের ডাল মোটামুটি একদিন করলে আমরা সেটাকে তার পরের দিনও মোটামুটি হাজব্যান্ডের মতো তো বাঁচিয়ে রাখি, যে ওর যেন একটুখানি পাতের ওপরে হয়ে যায়। তো তারপরেতে দুদিন রাখতে রাখতেই আমগুলো পেকে গেছে। এখানে আমার আর কিছু করার আছে বলুন তো? আর এই তো মোটামুটি পটলটাতেও কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর মাছটাতেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে মাছ যতটা পরিমাণে রান্না করব আজকের মতো নিয়ে নেব, তারপরে বাকিটা কিন্তু স্টোর করে ফ্রিজে রেখে দেব। তার কারণ 1 কেজি মাছ তো আর একদিনে শেষ করাটা অসম্ভব ব্যাপার। যেহেতু আমরা না সত্যি কথা বলতে মানে ডিমটাই একটু বেশি পরিমাণে খাই, মাছ আর মানে মাংসটা আমাদের বাড়িতে খুবই কম হয়। আমার হাজব্যান্ড তো মাছ জিনিসটা খুব একটা পছন্দ করে না। ওই মোটামুটি মানে 15 দিন ছাড়া বা ওই সপ্তাহে 1 দিন এরকম হলে ওর মোটামুটি ঠিক আছে। যেমন ধরুন আজকে মাছ করছি, আবার যদি কালকে মাছ করি ও কিন্তু সেটা আর খাবে না, বলে আমার জানি না কেন একটু কেন ঘিনঘিনানি লাগে। এবার যে যার জিনিস সে তার। আমাদের কিন্তু মাছটা বরাবরই ভালো লাগে, তার কারণ আমার বাপের বাড়িতে কিন্তু আমরা মাছ ছাড়া ভাত খেতাম না। আবার শ্বশুর বাড়িতে এসে দেখি এদের আবার এরকম, একদিন মাছ হলে বলবে এখন 5 দিন মাছ করবে না। ডিম আবার ভালোবাসে, ডিমটা প্রতিদিন হলেই চলবে। তো এরপরে কিন্তু পটলগুলোকেও দেখুন ভেজে নিলাম আপনাদের সাথে বকবক করতে করতে, আর এইদিকে তারপরে মাছটা ভাজতে বসিয়ে দিলাম। আর ওই দিকের গ্যাসে কিন্তু আমার অলরেডি ভাতও হয়ে গেছে, আর ডালটা একটুখানি সিটি লাগিয়ে নিয়েছি, তার কারণ শ্বেতা মা তো আমার টকের ডাল খাবে না, ওর জন্য সিদ্ধ ডাল তুলে রাখতে হবে। তারপরে এই তো একটুখানি সর্ষে আর পোস্ত দিয়ে মাছের ঝালটা করব, সেই জন্য একটু বেশি পরিমাণে দেখুন পোস্ত নিলাম 4 চামচ, আর 1 চামচ নেব ওই সর্ষে, অল্প একটুখানি সর্ষে দিলাম। এইরকমভাবে মাছের ঝাল করলে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে যেহেতু রুই মাছে তো সর্ষে পোস্ত দিয়ে দারুণই লাগে, তাই না বলুন? তাহলে আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি ব্লগের মধ্যে দিয়ে একটুখানি মনকে জয় করতে পারি তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পারেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর এই তো মোটামুটি এখানে মাছ কয়টা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে কীরকমভাবে আমি সর্ষে পোস্তটা রান্না করছি সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। সবার প্রথমে তো দেখলেন তেলের ওপরে কিন্তু চিনি দিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিলাম, তারপরে সরু সরু করে কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে একটু লাল লাল হয়ে যেতে এতে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে এই তো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একদম হালকা করে একটুখানি নাড়াঘাটা করে ওই বাটিটায় ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। বাস, এর চেয়ে বেশি কিন্তু জল দেব না, যেহেতু ডাল হয়েছে সেহেতু কিন্তু এই শুকনো শুকনোভাবে সর্ষে পোস্তটা খেতে একদম দুর্দান্ত লাগে। তো আপনারাও যদি পারেন একবার আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বললাম। তো যাই হোক মোটামুটি একটুখানি ফুটিয়ে নেব,
তাহলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট। আর দেখুন ফুটে যাওয়ার পরে আমি কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। যেহেতু সর্ষে আর পোস্ত দুটোই আছে সেহেতু কিন্তু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা দারুণ লাগে। তো যাই হোক নামিয়ে দিলাম। আর এখানেতে একটুখানি ডাল কিন্তু তুলে রেখে দিলাম সেতামার জন্য। এবারে একটু কাছ থেকে আপনাদেরকে সর্ষে পোস্তটার কালারটা দেখাচ্ছি। যেমন সুন্দর কালার হয়েছে বন্ধুরা, তেমন সুন্দর সেন্ট বেরোচ্ছে। তারপরেতে যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি সেই জন্য বলে দিলাম, টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা পারলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো তারপরেতে কিন্তু এইদিকে টক ডালটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখলেন আমগুলো পেকে গেছে, সেরকমভাবে তো কাটতেই পারলাম না। ওই মোটামুটি তেলের ওপরে গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে ফালি করে আর তেজপাতা কুচি দিয়ে একটুখানি আমগুলোকে দিয়ে নাড়া ভাজা করে নিয়ে এই তো এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আর এত কিন্তু গাঢ় রাখবো না। যে কোনো রকম টক ডাল দেখবেন বেশ পাতলা পাতলা কিন্তু খেতে ভালো লাগে। তো ওই তো পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট। চলুন এবারে স্নানটা সেরে নিই। এখন বন্ধুরা ঘড়িতে সময় হয়েছে 12:30 মতো। স্নান সেরে নিয়ে একটুখানি এই তো সিঁদুর পরে নিচ্ছি। আজকে পুজোটা দিলাম না, তার কারণ বড় মেয়েকে বলেছিলাম পুজোটা দিয়ে দিস। আজকে যেহেতু মাছ টাছ মানে কাটা বাছা করেছি, রান্না করেছি, আবার মাথায় স্নান করিনি, সেই জন্য মন থেকে ইচ্ছা গেল না। সারাদিনে যতই কাজকর্ম করি নিজের জন্য একটুখানি সময় তো বের করে নিতেই হয়। নিজে একটুখানি পরিপাটি না হলে কিন্তু সারাটা দিন নিজেকে যেন কেমন কেমন লাগে। তো যাই হোক একটুখানি পরিপাটি হয়ে সাজুগুজু করে নিলাম। তারপরে এই তো এবারে করে নেব লাঞ্চ। এর আগে কিন্তু 2 মেয়েকে খাইয়ে দিয়েছি, এরপরে আমি আমার খাবারটা নিয়ে খেতে লেগেছি। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।